দেশে করোনায় একদিনে ৩৭ জনের মৃত্যু। সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ ২,৯১১ জন। আক্রান্তের সংখ্যা এখন অর্ধ লক্ষাধিক। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণ, বলছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘন্টার মধ্যেই দিতে তাগিদ মন্ত্রণালয়ের। জনবল সংকট সহ নানা অজুহাত অধিদপ্তরের। ২ মাসের বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলো। যাত্রী সংকট ধীরে ধীরে বাড়বে প্রত্যাশা সংশ্লিষ্টদের। স্বাস্থ্য কর্মকর্তার অভাবে বন্ধ বাকি ৪টি রুট। সিলেটের শ্রমিক কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ পরিবহন নেতার বিরুদ্ধে। শ্রমিকদের ক্ষোভ রূপ নেয় সহিংসতায়। দ্রুত সমস্যা সমাধানের দাবি। যমুনার করাল গ্রাসে বিলীন সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা মানুষ। স্থায়ী সমাধানে ৭০০ কোটি টাকা প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের। সুস্থতার পাশাপাশি মৃত্যুর দিক থেকেও সারা দেশে এগিয়ে করোনার হটস্পট চট্টগ্রাম। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর গত ২ মাসে এখানে আক্রান্তের সংখ্যা ৩,০০০ পেরিয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ৭৭ জনের, যা শনাক্তের বিপরীতে ২.৫৭%। আর সুস্থ হয়েছেন ৯৯২ জন। এর মধ্যে ৭৫০ রোগী বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, যা মোট রোগীর অন্তত ৩৫%। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রথম রোগী শনাক্ত হওয়ার ২ মাসের মাথায় এসে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট চট্টগ্রাম। এর মধ্যে ২৫,০০০-এর বেশি নমুনা পরীক্ষার পর এখানে রোগী শনাক্ত হয়েছে ৩,১৮৮ জন। এর মধ্যে নগরীর ১৬ থানায় রোগীর সংখ্যা ২৩০০। তবে গত ১৫ দিন ধরে এখানে রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। ঢাকা যে জেলা শহর চিটাগাং বিহারে এখানে কিন্তু মৃত্যুর হার বেশি। সেই অনুযায়ী ন্যাশনাল রেট থেকে একটু বেশি হলেও আমরা মনে করি না এটা খুবই আমাদের জন্য খুব খারাপ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী মোট আক্রান্তের মধ্যে মৃত্যুর হার ২.৫৭%। অথচ ঢাকা সহ বিভিন্ন স্থানে এ হার ১.৫%। তেমনি সুস্থতার দিক থেকেও এগিয়ে এখানকার রোগীরা। বিভিন্ন হাসপাতাল থেকে ২৪২ জন এবং বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও ৭৫০ জন। রেড জোনে পরিণত হয়েছে চট্টগ্রাম। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ মানুষ সংক্রমিত হচ্ছে এবং প্রায় ৩,০০০ ছাড়িয়ে গেছে। শতকরা ৫ জন মানুষ কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। চিকিৎসকদের মতে ইতিমধ্যে যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের অধিকাংশ বয়সে তরুণ এবং যুবক। আর মৃত্যুবরণকারীদের ৭০% বয়সে প্রবীণ। সুস্থতার হার বাড়ার পিছনে ওনারা নিশ্চয়ই একটা চিকিৎসা প্রক্রিয়া বের করেছেন। এতে ওনারা উপসর্গকে নিয়ে চিকিৎসা যেটা করে যাচ্ছেন সেটার মাধ্যমে সমন্বয় করে যাতে আরও সমস্ত হাসপাতালগুলো একই রকম চিকিৎসা একটা গাইডলাইন তৈরি করতে পারে। প্রয়োজনের তুলনায় টেকনোলজিস্ট একেবারে কম, যে কারণে কোনো রকম নিয়ম শৃঙ্খলা না মেনে অনেকটা হুড়ুহুড়ি করে এই নমুনা সংগ্রহ করতে হচ্ছে। আর এর ফলে এই চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের জেনারেল হাসপাতাল থেকে কমল দে, সময় সংবাদ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো। সবশেষ ২৪ ঘন্টায় এ পর্যন্ত সর্বাধিক ১২,৭০৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন রেকর্ড ২,৯১১ জন। প্রাণ গেছে আরও ৩৭ জনের। মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আরও বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধে সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট। দেশে করোনা সংক্রমণের ৮৭তম দিনে এসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫০,০০০। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭০৯ জনে। সবশেষ ২৪ ঘন্টায় দেশের ৫২টি ল্যাবে সর্বোচ্চ ১২,৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২,৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৩৭ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। সুস্থ হয়েছেন ৫২৩ জন। মৃতদের বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরে ১ জন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪০ থেকে ৫০ বছর ১ জন, ৫১ থেকে ৬০ ১০ জন, ৬১ থেকে ৭০ ৯ জন, ৭১ থেকে ৮০ ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে 2 জন, রংপুরে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। ব্রিফিংয়ে বলা হয়, সাধারণ কাপড়ের তৈরি মাস্কই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট। আরও জানানো হয়, সামাজিক দূরত্ব রক্ষার চেয়েও মাস্ক পরা
জরুরি। সিডিসি ইউএস এর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগীর সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা নিরাপদ দূরত্ব বজায় রাখার চেয়েও বেশি কার্যকর। মঙ্গলবার পর্যন্ত মোট 3,33,073টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরীক্ষায় রিপোর্ট পেতে বেশ কয়েকদিন লেগে যাওয়ার কারণে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি ক্রমই বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় রিপোর্ট দিনে দিনেই দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। তবে জনবল সংকট সহ নানা কারণে ফলাফল পেতে দেরি হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রসূন আশিসের রিপোর্ট। দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা 1টি থেকে 52টিতে উন্নীত হয়েছে। এরপরও নমুনা সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল পাওয়া নিয়ে এখনও রয়েছে নানা জটিলতা। বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর সময় মতো ফলাফল না পাওয়ায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ সময়ের মধ্যে সবার অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট আর পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির সক্ষমতার অভাবেই ফলাফল পেতে কয়েকদিন লেগে যাচ্ছে। পরীক্ষার ফল পেতে দেরি হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের ঝুঁকি থাকে এবং এটা একটু মারাত্মক ব্যাপার, এ নিয়ে সবাই কনসার্ন। রেজাল্ট তো মাঝখানে একটা দিন দিয়ে তারপরের দিন এটা দিয়ে দেওয়া উচিত। আমাদের দেশে সবই খুব ঢিলা। এখন এইটা হয়তো 2-1 দিন আরো লাগবে সময়। স্যাম্পল যে আজকে দিলেন, যদি 5 দিন পরে রেজাল্ট পান, করোনা আক্রান্ত হন, আপনি যদি ফ্যামিলিতে থাকেন, ফ্যামিলি সবাই আক্রান্ত হয়ে যেতে পারে এর ভিতর। আমাদের এখানে হয়তো ধরেন 48 ঘন্টার মতো লেগে যায়। আইপিএইচ বা ন্যাশনাল ল্যাবেও হয়তো 48 ঘন্টা থেকে 72 ঘন্টা লেগে যায়। এর চেয়ে ডবল ট্রিপল জনবল বাড়াইতে হবে। তাদের মতে, সন্দেহভাজন হলেই পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত তাকে অন্যের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। যে ওখানে যাচ্ছে সে যে নিজেই সন্দেহ করেই তো যাচ্ছে। ইন দি মিন টাইম কিন্তু ওরা নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রাখবে। আপনি যদি সন্দেহজনক রোগী হন, আপনি যদি স্যাম্পল দিয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে বাড়িতে আলাদা করে রাখেন। এদিকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে এখনো কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে এখন থেকে 24 ঘন্টার মধ্যেই করোনা পরীক্ষার ফল প্রকাশের তাগিদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ম্যানেজমেন্টে হয়তো কিছুটা সমস্যার সম্মুখীন কখনো হয়েছে। যারা স্যাম্পল কালেকশন করে তারা অনেক সময় টিউবের গায়ে যেখানে প্রপারলি নাম, ঠিকানা, আইডি নাম্বার লিখতে হয়, অনেক সময় তারা হয়তো কিছু ভুল করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদিন দিলে তারপরের দিনে কিন্তু ফলাফলটা আসার কথা বলেছে ডিজি হেলথকে। একদিন স্যাম্পল দেওয়ার পরের দিনে যেন তারা রেজাল্ট পেতে পারে। যে কারণেই হোক, নমুনা পরীক্ষার ফলাফল দেরিতে দেওয়ার বিষয়টি কোনোভাবেই কাম্য নয় বলেও জানান এই কর্মকর্তা। 10,000 প্লাস মাইনাস কিন্তু পরীক্ষা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। 3 মাসের অব্যাহত সংক্রমণে বিশ্বের 215 অঞ্চল ও দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 21তম। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 700, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1.5 লাখ। আজকের বিশ্লেষণে তুলে ধরব দেশের কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 12,704 জনের নমুনা, যাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,911 জনের দেহে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা দাঁড়ালো 709 জন। দেখে নেব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। শেষ 7 দিনের 5 দিনই প্রতি 100 জনের নমুনায় করোনা শনাক্তের হার 20% উপরেই ছিল। আজ শনাক্ত হয়েছে 2,911 জন এবং শনাক্তের হার প্রতি 100 জনে প্রায় 23 জন রোগী কিন্তু আজ শনাক্ত হয়েছে, 22.29। এবারও যাব রোগীদের বয়স ভিত্তিক এবং লিঙ্গ ভিত্তিক বিভাজনে। বরাবরের মতো আমরা দেখছি যে নারীদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে। আমরা দেখছি যে এই পর্যন্ত আক্রান্তের 71% কিন্তু পুরুষ এবং 29% কিন্তু নারী। আমরা দেখব আক্রান্তের বয়স ভিত্তিক বিশ্লেষণ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আক্রান্তদের মধ্যে আসলে বয়সে তরুণরাই বেশি। আমরা দেখতে পাচ্ছি যে 21 থেকে 30 বছর বয়সী বয়সসীমার মধ্যে আক্রান্তদের হার সব থেকে বেশি, 28 ভাগ। 100 জনের 28 জনে কিন্তু তরুণ, 100 জনের 27 জন 31 থেকে 40 বছর বয়সসীমার মধ্যে। আমরা দেখতে চাই যে মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণ। 60 ঊর্ধ্ব রোগী সব থেকে বেশি মৃত্যুবরণ করেছে এবং দেখছি যে যারা মৃত্যুবরণ করছে তাদের 37.5
0.08 অর্থাৎ 100 জনের 37 জনের বেশি কিন্তু 60 বছর বয়সীর বা তার ঊর্ধ্বে। আমরা এরপরই দেখছি যে 51 থেকে 60 বছর বয়সী রোগীর সংখ্যা। এই বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণেরা, কিন্তু মারা যাচ্ছেন বয়সীরা। তাই পরিবারের বয়সী লোকটার সুরক্ষার স্বার্থে কঠোরভাবে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন স্বাস্থ্য সংস্থাগুলো। এই ছিল আজকের বিশ্লেষণে। রাজধানী সদরঘাটে চোখে পড়েছে উপচে পড়া ভিড়। যাত্রীদের সচেতনতার কাছে ম্লান হয়ে গেছে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের সব উদ্যোগ। ভোলাগামীর প্রতিটি লঞ্চেই ছেড়েছে যাত্রী বোঝাই হয়ে। সদরঘাটে লঞ্চ ভিড়তেই হুড়মুড় করে উঠতে শুরু করেন শত শত যাত্রী। কে কার আগে উঠবেন সেই প্রতিযোগিতায় যেন নেমেছেন সবাই। করোনা মহামারী ঠেকাতে কত শত উদ্যোগ, অথচ সদরঘাট থেকে চলাচল করা ঢাকা, ভোলা ও হাতিয়ার সবগুলো রুটের লঞ্চেই যাত্রী বোঝাই। নেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই। ঘাটেও গাদাগাদি করে কেউ কেউ বসে আছেন ঘন্টার পর ঘন্টা। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি না, দেখা যাচ্ছে একজনের গায়ের সাথে আরেকজনের গাও ঘেঁষে করতে হচ্ছে। জরুরি ছিল যে গাড়ি গুড়ি চলে না, আমরা অনেক কষ্টে আছি, সেজন্য বাসায় যাই, দেশে যাইতে গেছি। ডেকের অবস্থা আরো ভয়াবহ, যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। বাইরে আমরা ঈদে যাইতে পারিনি, এই জন্য যাইতেছি। আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি সব দেশে। যার যার সেভ মতো ওইটাতে চলতে হবে, এখন কিছু করার নাই, যেহেতু এত লোকজন, সবারই বাড়ি যাওয়ার আশা। ফাঁকা ফাঁকা তো জায়গা তো দেখি নালাই দিলে, যা আছে তো এই দেখে নালাই দিলে, আপনার সামনে আলাই দিলে। বিয়ের বুটিয়ে বলছে গত দুদিনে গড়ে ঢাকা থেকে প্রতিটি লঞ্চে যাত্রী গেছেন মাত্র 35%। এছাড়া যাত্রীদের অসচেতনতার কাছে ভেস্তে যাচ্ছে তাদের সব উদ্যোগ। হাতিয়া এবং বেটুয়া এই দুটি রুটে যাত্রীর একটু অতিরিক্ত চাপ ছিল, সেই দুটি লঞ্চে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পরে কিছু যাত্রী আটকা পড়েছিল, সেই যাত্রীরা অনেকটাই বাড়ি হোম সিকনেসে ভুগতেছিল, সে কারণে তারা একটু বেপরোয়া ছিল। তো সে অবস্থাটা মনে হয় আজকের বা কালকের মধ্যে অবসান ঘটবে। শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট, লঞ্চ ও ফেরিতেও যাত্রী পারাপারে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব হয়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ট্রেনে যাত্রী পরিবহনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুস, গত 31 তারিখে আসলে 8টি আন্তনগর ট্রেন দিয়ে যাত্রা শুরু হওয়ার পর, যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার পর আজকে আসলে আরো নতুন করে 11টি আন্তনগর ট্রেন আজকে থেকে যাত্রা শুরু করবে। মোট 19টি ট্রেন আজকে থেকে আসলে যাত্রা করবে বিদেশের বিভিন্ন গন্তব্যস্থানে। তো আমি কমলাপুর রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে তিস্তা এক্সপ্রেস, সেটি ময়মনসিংহ হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত যাবে। সেই ট্রেনটি আসলে আজকে প্রথমবারের মতো যাত্রা করছে এবং আজকেই এই ট্রেনটি যাত্রার মধ্য দিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হলো। প্রথম যে 8টি ট্রেন চলছিল, সেই 8টি ট্রেনের সাথে আজকে আরো 11টি ট্রেন যুক্ত হওয়ার কারণে মোট 19টি ট্রেন। কিন্তু যেটি আসলে ধারণা করা হচ্ছিল যে শুরু থেকে ট্রেন কিন্তু লঞ্চ এবং বাসের চেয়ে খানিকটা স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং হচ্ছে যে সামাজিক দূরত্বের যে বিষয়টি, সেটি আসলে নিশ্চিত করে চলছিল। এবং এখন থেকে যে 19টি ট্রেন চালু হওয়ার কারণে আসলে সেটি আসলে কতটা বাস্তব, মানে কতটা স্বাস্থ্যসম্মতভাবে তারা আসলে যাত্রাটা করাতে পারবেন যাত্রীদের, সেটি নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন আছে। কিন্তু শুরু থেকে কমলাপুর রেল স্টেশনে এখন থেকে যেটি আমি এখানে এসে দেখেছি সেটি হচ্ছে যে বলা যেতে পারে এখন পর্যন্ত সেই পরিস্থিতি কিন্তু ভালো আছে। ভিতরের চিত্র যদি আমরা একটু দেখাতে চাই তাহলে হচ্ছে দেখবে যে অধিকাংশ সিট এই ট্রেনটি আসলে ফাঁকা রয়েছে এবং তারা শতভাগ যে অনলাইনে টিকিট বিক্রি করেছেন এবং এক সিট পরপর যে যাত্রীদেরকে বসার যে বিধানটি তারা রেখেছেন প্রত্যেকটি বগিতে আসলে সেগুলো, বিশেষ করে শোভন বগিতে কিন্তু সেটা প্রতিপালন তো হয়েছে এবং কেবিন এবং হচ্ছে যেটি এসি বার্থ রয়েছে বা এসি সিট যেখানে রয়েছে সেখানে কিন্তু এটি আরো বেশি জোরালোভাবে প্রতিপালিত হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে শোভন চেয়ারগুলোতে এক ধরনের ঝামেলা থাকে, অতিরিক্ত যাত্রী থাকে, গাদাগাদি করে থাকে, স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়, সেই যাত্রীরাও আসলে উঠে যায়। তবে এই পরিস্থিতিতে আসলে তারা এই রেল কর্তৃপক্ষ যেটি করেছেন যে প্ল্যাটফর্মের ভিতরে আসলে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেখান থেকে 3 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এইখানে তাদেরকে আসলে ট্রেন পর্যন্ত আসতে হয়েছে। তো আমরা দেখেছি সেটা হচ্ছে যে কাউন্টারের সামনেই ওই জায়গাটিতেই তাদেরকে স্যানিটাইজ করা হয়েছে, পাশাপাশি সেখানে তাদের শরীরে তাপমাত্রা মাপার পাশাপাশি আরো জীবাণু
বন্ধনাশক টানেলের মধ্য দিয়ে আসলে ভিতরে আসতে হয়েছে। ঠিক একইভাবে এখানে আসার পরেও আমরা দেখেছি যে তাদেরকে এই প্রত্যেকটি কামরার যে গেট রয়েছে সেখানে প্রবেশ মুখে আসলে এখানে ট্রেনের যারা দায়িত্বরত আছেন তারা আসলে এখানে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে প্রত্যেকটি যাত্রীকেই ট্রেনে উঠানোর আগে আসলে তাদের যেই ধরনের সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং যেই ধরনের স্যানিটাইজ করার দরকার ছিল সেগুলো আসলে তারা নিশ্চিত করছেন। তো আজকে এটির মধ্য দিয়ে শুরু হলো কমলাপুর থেকে ট্রেনের চলাচল। সকাল 10:30টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস, সেটি আসলে নতুন করে আজকের দিনে চালু হওয়া ট্রেন, সেটি আসলে যাবে। বলা যেতে পারে এখানে মোটামুটি বেশ ভালোভাবেই তারা যাত্রা সম্পন্ন করতে পারছেন। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে ট্রেন এসে যখন ভিড়ছে ঢাকার বাইরে থেকে, তখন নামা এবং উঠার ক্ষেত্রে কিছুটা কিন্তু সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সেই জায়গাটির কথা বাদ দিলে ভিতরে এক সিট পর বসা এবং এইখানে যে ধরনের ট্রেনের যাত্রী পরিবহনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। 2 মাসের বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও আশানুরূপ যাত্রী মিলছে না। করোনা আতঙ্কের প্রাথমিক পর্যায়ে কম হলেও ক্রমশ যাত্রী বাড়ার প্রত্যাশা সিভিল এভিয়েশনের। বাকি 4টি অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চালু করতে চায় বিমান সংস্থাগুলো, কিন্তু রাজশাহী, বরিশাল, যশোর ও কক্সবাজার বিমানবন্দরে কোনো স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানছেন হাজরা শিউলি। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিমান চলাচল শুরুর প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে মাত্র 24টি ফ্লাইট অনুমোদন দেয় সিভিল এভিয়েশন। সাথে জুড়ে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষার 35 দফা নির্দেশনা। বিমান সংস্থাগুলোর প্রত্যাশা ছিল সাধারণ ছুটিতে আটকে পড়া মানুষ কর্মস্থলে যোগদান বা বাড়ি যেতে বেছে নেবেন আকাশপথ। কিন্তু এখনো পিছু ছাড়েনি ভ্রমণে ভীতি। স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা নেওয়ায় ক্রমশ যাত্রী বাড়বে এমন প্রত্যাশা সিভিল এভিয়েশনের। আপাতত কয়েকদিন যাত্রী সংখ্যা কম হতে পারে, কারণ সব যাত্রীরই একটা সংখ্যা আছে, কারণ আমাদের দেশে এখনও ঝুঁকিটা অনেক বেশি। তবে আমরা যে ব্যবস্থা বিমানবন্দরে নিয়েছি, জনগণ যদি যখন জানতে পারবে যে এটা সেফ হবে ট্রাভেলটা, তখন যাত্রী সংখ্যা বাড়বে। এদিকে সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য কর্মকর্তা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রাজশাহী, বরিশাল, যশোর ও কক্সবাজার রুটে ফ্লাইট চালু করা যাচ্ছে না। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে 2 মাস আগে চিঠি দেওয়া হলেও সাড়া না মেলার অভিযোগ শাহজালাল বিমানবন্দরের পরিচালকের। আমরা চাই যে ডোমেস্টিকটা পুরোটাই আগের মতো চালু হোক, সবগুলো স্টেশন চালু হোক। সবগুলো স্টেশনেই আমার ধারণা বাংলাদেশে যে ডোমেস্টিক যারা অপারেট করছেন তারা সবাই প্রস্তুত আছেন। কোভিড বিস্তার রোধের জন্য আমাদের বিমানবন্দরগুলোতেও ফ্লাইটে চলার আগে বা ফ্লাইটে নামার পরে এই স্বাস্থ্যের যে সুবিধাদি বা যে সরঞ্জামাদি এবং জনবল দরকার সেগুলি সরবরাহ করার জন্য আমরা তাদের চিঠি দিয়েছি, বাট তারা এখনও এ সমস্ত জায়গায় যন্ত্রপাতি বা জনবল কিছুই তারা সরবরাহ করেনি, যার কারণে আমরা আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ওই 4টি বিমানবন্দরে কোনো ফ্লাইট চালু করতে পারছে না। শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরে চিকিৎসক থাকলেও বাকি 4টি বিমানবন্দরে নেই থার্মাল স্ক্যানার ও চিকিৎসক। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সংক্রমণ প্রবণ জীবাণুর শঙ্কা আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। গেল 2 মাসে করোনা মোকাবেলার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের আঘাতও সহ্য করেছে দেশবাসী। মানুষের প্রাণ বাঁচিয়ে করোনা যুদ্ধে উত্তরণের জন্য বিরতিহীন শ্রম দিচ্ছেন সরকার প্রধান শেখ হাসিনা। দিবাশিস রায়ের রিপোর্ট। টানা 3য় মেয়াদে ক্ষমতায় থাকা 4র্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষণ গণনার শুভ সূচনা আমি এখানে ঘোষণা করছি। কথা ছিল জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের ঘনঘটায় চলতি বছর সমৃদ্ধির নতুন সোপানে উঠবে দেশ, কিন্তু করোনার অদৃশ্য ঝড় পাল্টে দিচ্ছে অনেক কিছুই। যারা হাত পাততেও পারতেছে না তাদের তালিকা করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া। করোনার সংক্রমণ থেকে বাঁচতে 2 মাসের সাধারণ ছুটির কবলে গৃহবন্দিত্ব বরণ করতে হয় দেশবাসীকে। কাজ হারিয়ে জীবিকার অভাবে বিপন্ন লাখো মানুষকে বাঁচাতে বহুমাত্রিক সহায়তার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। অস্বাভাবিক এই পরিস্থিতিতে সামগ্রিক দিক সামলাতে গণভবন থেকেই প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন সার্বিক দাপ্তরিক কর্মকাণ্ড। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। তার নজরদারিতে বাদ যায়নি চিকিৎসকের সুরক্ষা নিশ্চিত সহ শ্রমজীবী মানুষের খাদ্য সংকট মেটানো পর্যন্ত। যে যেখানে ধান কাটতে যাবেন তাদেরকে সেখানে গন্তব্যে পৌঁছে দেওয়া ইতিমধ্যে আমরা প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে গেছে।
এই সংকটের মধ্যেই মাঠের ধান দ্রুত সংগ্রহের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কৌশলী এই পদক্ষেপে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই ধান উঠেছে কৃষকের ঘরে। পাশাপাশি চাল উৎপাদনেও বৈশ্বিক সূচকে এক ধাপ এগিয়ে যায় দেশ। প্রাণঘাতী করোনা ভাইরাসের যুদ্ধে যখন প্রতিদিনই বাড়ছে মৃতের তালিকা, তখনই আঘাত এলো ঘূর্ণিঝড় আম্পানের। মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সেই ব্যবস্থাটা আমরা নিতে পারি। দিশেহারা লাখ লাখ উপকূলবাসীকে নিরাপদে রেখে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। ত্রাণ বিতরণের একটা কমিটি করবেন, একদম প্রতি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে কমিটি করবে আলাদা আলাদা। ত্রাণ বিতরণে অনিয়মকারীদের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ সরকার প্রধান। করোনা পরবর্তী পৃথিবীতে সামগ্রিক অর্থেই রাজনীতি, অর্থনীতি সহ পরিবর্তিত বাস্তবতার নতুন ধারা চালু হওয়ার পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। মানুষের পাশে থেকে মহামারীর শেষ পর্যন্ত দেশের সক্ষমতা টিকিয়ে রাখতে নিরন্তর চেষ্টায় দৃঢ় সংকল্পবদ্ধ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানুষের জীবন বাঁচাতে কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে। গতকাল সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ কথা বলেন তিনি। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সামনে বাজেট অধিবেশন, নতুন অর্থ বছরের হিসেব মেলানোর ব্যস্ততা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এরই মধ্যে মঙ্গলবার বসল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। কোভিড-19-এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন বৈঠকে। সভার শুরুতেই দেয়া সূচনা বক্তব্যে করোনা দুর্যোগে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে। অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল, কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায়। এবং এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই আজকে এই অবস্থা চলছে। উন্মুক্ত করে দিয়ে এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকেই। নিজের পরিবার এবং নিজের যারা সহকর্মী সকলেরই সুরক্ষা আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব। এটাই হবে আমাদের সিদ্ধান্ত, যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, 7 মন্ত্রণালয়ের 10টি প্রকল্পে 16,276 কোটি 3 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন সাপ্লাইটাকে তিনি চাচ্ছেন স্টেবিলাইজ এবং সাফিসিয়েন্ট করার জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জেরে গতকাল সিলেট বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। ভাঙচুর করা হয়েছে 10টিরও বেশি বাস ও একটি কাউন্টার। তদন্ত করে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সিলেট পরিবহন শ্রমিক কল্যাণ তহবিলের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের রেষারেষি চলছে কয়েক সপ্তাহ ধরেই। মঙ্গলবার তা সংঘর্ষে গড়ায়। নগরীর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘাতের এক পর্যায়ে ভাঙচুর করা হয় 10টির বেশি বাস ও একটি কাউন্টার। পুলিশ জানায়, নগরীর বাস টার্মিনালে সমাবেশ ডেকে সেলিম আহমদ ফলিক ও রুনো গ্রুপের মধ্যে বিষয়টি সমঝোতার চেষ্টা করে শ্রমিকেরা, কিন্তু ব্যর্থ আলোচনা সংঘর্ষের রূপ নেয়। পরে পুলিশ ও র্যাব এসে টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলিক সাহেব চোর দালাল বাটপার আমাদের কোটি কোটি টাকা গায়ে ফেলাইছে। আমাদের সাধারণ শ্রমিক, আমরা অস্ত্র চালাইতে জানি না, আমরা গাড়ি চালাইতে জানি।
আমরা দিনমজুর মানুষ, আমাদের খেটে খাওয়া টাকা 20 টাকা করে জমানো টাকা ওরা কোটি কোটি টাকা হয়ে গেছে। তাই 59 লক্ষ টাকা ওই সভাপতি হিসাবে এক দাগে 12 লাখ টাকা, আরেক দাগে 2 লক্ষ টাকা, আরেক দাগে 45 লাখ টাকা তাই নিছেন। তাও আমরা পরিষদের মিটিং ছাড়া যে এটা সমাধানের পথ লাউ লাগছে, শ্রমিকে লাগছে, নেতাবৃন্দ লাগছে, শেষ হোক। এক পক্ষে মত দিলে এর মাঝে অতিরিক্ত একটা হামলা হয়ে যায়, আমরার গাড়ি ঘুরিয়ে ভাঙ্গিয়া না। পুলিশ বলছে তদন্ত করে সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ কি কারণে লাগছে এটা তো আমরা বলতে পারতেছি না, আমরা আসছি এটা তদন্ত করে জানাবো পরে। এখন আমরা অফিসার পুলিশ মোতায়েন আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি শান্ত রাখতে বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটের পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই টাকা উদ্ধারে কয়েক সপ্তাহ ধরে দেন দরবারের চূড়ান্ত রূপ নেয় সংঘর্ষে। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি আপাতত শান্ত হলেও শ্রমিকরা চায় তাদের ন্যায্য হিস্সা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। শ্রমিকদের তিলে তিলে জমানো কল্যাণ তহবিলের বিরাট অঙ্কের টাকার হিসেব বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকেরা। বিশেষ করে করোনার লকডাউনে বেকার হয়ে পড়া শ্রমিকেরা ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী চাইলে ফলিক এতে রাজি হননি, এমন অভিযোগ শ্রমিকদের। 2 দিন আগে বলছিলাম সভাপতি সাহেব আমাদের সেমাই রুটির ব্যবস্থা করে দেন, তোরা বললেন কি শ্রমিকদের বাপের টাকা কি ইউনিয়নে তো আছে নাকি? আমাদের টাকা আমাদের মাঝে বন্টন করবে, কোনো কিছু না জানাইয়া আমরা শান্তপ্রিয় শ্রমিকের উপরে হামলা করা হয়েছে। এই টাকার হিসেব নিকেশ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পরিবহন নেতা ফলিকের সঙ্গে দেন দরবার করেও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে অপর এক পরিবহন নেতা বলেন, বিষয়টি নিয়ে বসলে সমাধান বের হয়ে আসবে। কল্যাণ তহবিল হইলে তো বইয়া তারা একটা সব বইব, এই যে সহতি একলা পাঠিয়ে দিবে এলেও তো করতাম 65 টাকা অনুমতি দিলে তো তাই পাঠিয়ে দিলে তো সবার কোনো ক্ষতিও নেই। পরিবহন শ্রমিক কল্যাণ তহবিলের টাকা উদ্ধারে শ্রমিকেরা যাতে আর সংঘাতে না জড়ায় সেজন্য সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খলা এখানে নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। শ্রমিকেরা জানান 20 বছর ধরে একই পদে থাকা ফলিকের কাছে তহবিলের 2.5 কোটি টাকার হিসেব চাওয়া হলে তিনি 41 লাখ টাকার হিসেব দেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের ছেলে ও রংপুর 3 আসনের সংসদ সদস্য সাদ এরশাদের উপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় পার্টির এক নেতাকে আটক করেছে পুলিশ। সাদ এরশাদের অভিযোগ, গতকাল সন্ধ্যা 7:30টার দিকে পল্লী নিবাসে মূল ভবনের সামনে বসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় 27 নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান উপস্থিত হয়ে তাকে গালাগাল শুরু করে। এক পর্যায়ে হামলা চালালে অন্যরা বাধা দেন। খবর পেয়ে তাজহাট থানার পুলিশ গিয়ে তাকে আটক করে। অবশ্য হামলার জন্য নগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে দায়ী করেছেন সাদ এরশাদ। আমাদের মেয়র তার লোকজনকে নিয়ে দরজা ভেঙে আমার বাসায় ঢুকে উইথ আর্মস, তার সাথে আমার বাসার দরজা ভেঙেছে, চেয়ার টেবিল ভেঙেছে, গাড়ি ক্ষতি করেছে, আর আমার সিকিউরিটি ব্রিচ করেছে। উনি অস্ত্র নিয়ে আমার বাসায় কেন আসবেন? চট্টগ্রামে মালামাল লুটের পর এক যুবককে হাত পা বেঁধে ফ্লাইওভারের গার্ডারে ফেলে দেয় দুর্বৃত্তরা। গত রাতে ফায়ার সার্ভিসের রুদ্ধশ্বাস 2 ঘন্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করা হয়। এক পুলিশের সদস্যের কারণেই প্রাণে রক্ষা পায় যুবকটি। হত্যার উদ্দেশ্যে তাকে ফেলে দেওয়া হয় বলে ধারণা পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার রাত ঠিক 9টা
ঘটনাস্থল নগরীর জিসি মোড় সংলগ্ন সিডিএ রোড। 2 ঘন্টার চেষ্টার পর শেষ পর্যন্ত সফল হয়েছে ফায়ার সার্ভিসের লোডার গাড়িটি। নামিয়ে আনা হচ্ছে প্রাণে বেঁচে যাওয়া যুবককে। সিএমপি ট্রাফিক বিভাগের এএসআই শামীম মিয়ার কারণে প্রাণে রক্ষা পেয়েছে এই যুবক। দায়িত্ব পালন শেষে গার্ডারের নিচে রাখা সাবান পানি দিয়ে হাত ধুতে গিয়ে গোঙানির শব্দ শুনতে পায় শামীম মিয়া। পরে গোঙানির শব্দ অনুসন্ধান করতে গিয়ে উঠে যায় ফ্লাইওভারে এবং দেখতে পায় হাত পা এবং পুরো শরীর তার দিয়ে বাঁধা ও যুবক গার্ডারের মধ্যে আটকে আছে। প্রায় দীর্ঘ 40 মিনিট আমাদের কাজ করার পরে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় এবং সুরক্ষা আমরা তাকে উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। সন্ধ্যার পর থেকেই নানাভাবে চেষ্টা চলছিল ওই যুবককে সেখান থেকে নামিয়ে আনতে, কিন্তু কোনোভাবে তার কাছে পৌঁছানো যাচ্ছিল না। আর হাত পা এবং শরীর বাধা থাকায় নিস্তেজ তিনি কিছু করতে পারছিলেন না। পরে বিশাল আকৃতির লোডার দিয়ে 1 ঘন্টার চেষ্টার পর দমকল কর্মীরা তার কাছে পৌঁছাতে পারে। দুজন দুর্বৃত্ত তার কাছ থেকে টাকাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে তার দিয়ে বেঁধে সেখানে ফেলে যায় বলে উদ্ধার হওয়ার পর ফায়ার সার্ভিসকে জানিয়েছে যুবকটি। হঠাৎ চিৎকার শুনলাম, চিৎকার শুনে উপরে থাকালাম, থাকানোর পরে দেখলাম যে একটা লোক কান্নাকাটি করতেছে। প্লাস্টিকের তার দিয়ে তাকে মুড়ায় রাখছে, মুড়ায় বেঁধে রাখছে। তো ওকে জিজ্ঞেস করলাম, তো ও বললো যে আমাকে জোর করে মৃত্যুর ভয় দেখায়া আমাকে ওখানে ঢুকাইছে এবং আমার কাছে যা ছিল সব কিছু সে নিয়ে গেছে। বর্তমানে ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বেড়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ। সালেহীন, পাটুরিয়া দৌলতদিয়া নোটে এই মুহূর্তে কিন্তু শুধু কর্মমুখী অর্থাৎ রাজধানীমুখী মানুষের বেশ চাপ রয়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। অর্থাৎ যে লঞ্চটিতে লঞ্চে এসে পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করছে, প্রত্যেকটা লঞ্চেই কিন্তু এখন উপচে পড়া ভিড় রয়েছে। আসলে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাকে জানিয়েছে করোনা এবং ভাইরাসের আতঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু জীবন এবং জীবিকার সন্ধানেই কিন্তু তারা আজকে কর্মমুখী হচ্ছে আজও। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই আজকেও কিন্তু আমি অনেকেই দেখেছি তাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানানোর জন্য যে লোক এই ঘাট এলাকায় থাকার কথা বা কর্তৃপক্ষ থাকার কথা তা কিন্তু এই মুহূর্তে একজনও নেই। অর্থাৎ বিশেষ করে বিআইডব্লিউটি এর যারা থাকার কথা দেখভালের জন্য কেউ নেই। অন্যদিকে কিন্তু যাত্রীরা হর হামেশাই অনেকেই কিন্তু তাদের মাস্ক সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধি মানার যে পরিধান করার জন্য যে থাকার কথা তারা কিন্তু না পরেই কিন্তু তারা এই ঘাট পার হচ্ছে। অন্যদিকে কিন্তু আমি ভোর থেকে দেখেছি যে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রুটে কিন্তু মোট 33টি লঞ্চ চলাচল করছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নোটে মোট 17টি ফেরি কিন্তু চলাচল করছে। দূরপাল্লার বাসও কিন্তু বেশ রয়েছে, তারা কিন্তু নির্বিঘ্নে নিরাপদে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া পার হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি ঠিকঠাকই রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। সালেহীন। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বেড়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ, আর সেই বিষয়ে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ভয়াবহ নদী ভাঙনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ। গত 1 সপ্তাহে যমুনার কড়াল গ্রাসে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরের বাসিন্দাদেরও। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে 700 কোটি টাকা প্রকল্প নেওয়া হয়েছে ব্যবস্থা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। আমপানের পর পানি কমলেও থামেনি ভাঙন। প্রতিদিনই কোথাও না কোথাও নদী গ্রাস করে নিচ্ছে জমি, ছোট হচ্ছে স্থলভাগের মানচিত্র। বর্ষা মৌসুমের আগেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে যমুনা নদী। গত কয়েকদিনে তীব্র ভাঙনে বিলীন হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম আর কান্দি, বায়ুখোলা ও আশপাশের গ্রামের কয়েকশো ঘর। আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। করোনার থাবায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলো এবার মাথা গোজার ঠাইটুকু হারিয়ে চরম বিপাকে। যমুনার করাল গ্রাসে কমছে না দুর্দশা। আমারই বাড়ি ঘর ছিল, এখন আমি কিছুই নেই।
একটা নদীর ভাঙনে, একটা ঘূর্ণিঝড়, একটা করোনা, এক মুহূর্তে কাজ করতেছে, এক মুহূর্তে ডইসা গেছে। মেলা ভাঙনি, মেলা জায়গায় ঘুরছি গেছি, কিন্তু এখন আর অসহ্য গেছে। খুব আতঙ্কে থাকি, কোন সুম নদী ভাঙে আমাদের ঘর বাড়ি চলে যায়, আমাদের দেখার মতো কেউ নাই। বসতবাড়ি ছাড়াও বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা সহ বিস্তীর্ণ জনপদ। ভেঙে গেছে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনাও। এতে আসন্ন বর্ষা মৌসুম নিয়ে চরম আতঙ্কে নদী তীরের মানুষ। নদীর পাড়টা ভালো করে জানি বুলুক দিয়ে বান্ধা দেয়, আমরা এই সাহায্য চাই। মজবুত করে কাজটা করে তাহলে এলাকাবাসী থাকতে পারবে। এ অবস্থায় স্থায়ী বাঁধ সহ নানা পরিকল্পনার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এই 6.5 কিলোমিটার জায়গায় একটা স্থায়ী কাজ করার জন্য একটা প্রকল্প, প্রায় 700 কোটি টাকার একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে আছে। এটা অনুমোদন হলে এখানে স্থায়ী কাজ হবে। মঙ্গলবার পর্যন্ত শাহজাদপুর উপজেলার 1.5 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে যমুনা নদীতে। হুমকিতে আরো অন্তত 10টি গ্রামের বিস্তীর্ণ জনপদ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাগেরহাটে আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। খাদ্য সহায়তার পাশাপাশি মাথা গোঁজার ঠাঁই হারা উপকূলের পরিবারকে টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানো পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস সেনাবাহিনীর। আলী আকবর টুটুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সেনাবাহিনী একটা ঘর থাকার জন্য একটা ঘর দিয়েছে, আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আমার বাড়ির পাশে একটা ঘর দিয়েছে, আমরা হয়তো খুশি। সশস্ত্র সৈনিকদের প্রতি হতদরিদ্র মানুষের এমন কৃতজ্ঞতা প্রকাশই বলে দেয় কঠিন সময়ে ঘরহারাদের প্রতি কতটা সহায়তার হাত বাড়িয়েছে সেনাবাহিনী। ঘূর্ণিঝড় আমপান কেড়ে নেয় উপকূলীয় জেলা বাগেরহাটের 4,500 পরিবারের মাথা গোঁজার ঠাঁই। এমন কঠিন বিপদে দুস্থদের ঘুরে দাঁড়ানোর গল্পে সামিল হয়েছেন সেনা সদস্যরা। জেলার মোরেলগঞ্জ ও শরণখোলায় 45টি ক্ষতিগ্রস্ত পরিবারকে টিনশেড ঘর নির্মাণ করে দেয় সম্মুখ সমরের এই যোদ্ধারা। শুধু ঘরই নয়, আমপান পরবর্তী উপকূলবাসীদের নিয়মিত খাদ্য, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও আর্থিক সহায়তা করে আসছেন তারা। সেনাবাহিনীতে আমাদের এখানে সাহায্য দিয়েছে এবং ঘর দিয়েছে আল্লাহ দিলে এখন বাল বাচ্চা লইয়ে এটা থাকার খাওয়ার জায়গা আমার ব্যবস্থা হয়েছে। এই দুর্দিনে সেনাবাহিনীদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ ক্ষতিগ্রস্তদের। যদি অন্য দাতাগোষ্ঠী বাংলাদেশের সবাই এগিয়ে আসতো তাহলে আমাদের অনেক উপকৃত হইতাম। ঘূর্ণিঝড়ে সর্বহারাদের নিরাপদ বসবাস নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সহায়তা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন সেনা সদস্যরা। আমরা প্রত্যেক দিন এখানে তাদের খাবার, পানি, মেডিকেল ক্যাম্পেইন আমাদের এখানে কাজ করছে। আমরা তাদেরকে রেশন প্রোভাইড করছি এবং ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। সুপার সাইক্লোন আমপানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোতে এই পর্যন্ত 198টি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। সময় সংবাদ, বাগেরহাট। সিরাজগঞ্জে বাস চাপায় বাবা, মা ও সন্তান নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা বগুড়া মহাসড়কে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়া থেকে অটোভ্যানে করে স্ত্রী মেয়েকে নিয়ে শাহজাদপুরে যাচ্ছিলেন কাঞ্চু সূত্রধর। পথে সরিষাকোল এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি বাস ভ্যান থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাঞ্চু সূত্রধর, তার স্ত্রী আন্না রানী এবং মেয়ে তোড়ার মৃত্যু হয়। নিহতদের বাড়ি শাহজাদপুরের নাগরদোলা গ্রামে। নোয়াখালীতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে সোনাইমুড়ি উপজেলা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নান্দিয়াপাড়া কলেজের সামনের কালভার্টের নিচে আব্দুর রহমান লাশ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। 2-3 দিন আগে তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। ময়মনসিংহে বরফ কলে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কলের মালিক সহ অন্তত 3 জন। গতকাল বিকেলে নগরীর শানকিপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শানকিপাড়া বাজারের ওই বরফ কলের মেশিন মেরামত করছিলেন শ্রমিক শাহ আলম ও তার সহকর্মীরা। এক পর্যায়ে হঠাৎ বিকট শব্দে মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে শাহ আলম নিহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। বরফকলের কুলিং গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। নিজে নিজে কাজ করবার মেশিন বাস্ট হয়ে গেছে। আমার ভাই নয়, আমার ভাই ও উপরে ছিল এবং
ওই মেশিনের এই বরফের কাজ করতে যায় হয় কুলিং গ্যাস বিস্ফোরিত হয়ে হয় ও মৃত্যুবরণ করছে। গ্যাস লিক হয়ে অ্যাক্সিডেন্টাল মনে হচ্ছে, দুর্ঘটনা মনে হচ্ছে। তারপরে আমরা খতিয়ে দেখতেছি যে আসলে কারো কোনো দায়িত্ব আছে কিনা। ঝিনাইদহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় গতকাল দুপুরে সদরের আড়ায়াকান্দি এলাকায় বাড়ির পাশে পানির পাম্পে গোসল করতে যায় স্কুল ছাত্রী জ্যোতি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নেত্রকোনার দুর্গাপুর থেকে চুরি যাওয়া বালু বোঝাই ট্রাক চাঁদপুর থেকে জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালককে। গতকাল বিকেলে দুর্গাপুর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত 20 মে সকালে উপজেলার ঝাঞ্জাইল বাজার থেকে বালু ভর্তি ট্রাক নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না চালক জুয়েল মিয়ার। পরে 29 মে গাড়ির মালিক সন্ধান চেয়ে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে চাঁদপুরে কচুয়ায় অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রাক সহ চালক জুয়েল মিয়াকে আটক করে পুলিশ। দেখছেন বাংলার সময়। ভারতের আসাম থেকে আসা বন্য হাতির তাণ্ডবে কুড়িগ্রামে তছনছ হলো পাকা ধান ক্ষেত। এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট খুলে দেয়। প্রতিনিয়ত বন্য হাতি রৌমারী সদর ও যাদরচর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। মঙ্গলবার সকালেও 26টি হাতির পাল ঢুকে দক্ষিণ আলগারচর, খেওয়ারচর, বগবান্ধা, ঝাউবাড়ি ও বড়াইবাড়ি গ্রামের ক্ষেতের পাকা ধান নষ্ট করে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এছাড়া হাতির আক্রমণে জীবন আতঙ্কে আছেন স্থানীয়রা। গত কয়েকদিনে হাতিগুলো 40 জন কৃষকের 25 হেক্টর ক্ষেতের পাকা ধান নষ্ট করেছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সেলিম হত্যা মামলায় দীর্ঘ 21 বছরেও কোনো বিচার না পাওয়ায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন তারা। এ সময় ঘটনার 21 বছরে পেরিয়ে গেলেও এখনও কোনো বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজন ও স্থানীয়রা। মুক্তিযোদ্ধা খন্দকার ওমর ফারুক সেলিম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান তারা। 1999 সালের 18 জুন রাতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সেলিমকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন নিহতের ভাই। ঝিনাইদহে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে এক ব্যবসায়ীকে 45,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে শহরের আরাবপুর এলাকায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এ সময় সীমা ফার্মেসির মালিক বখতিয়ার রহমানের বাসায় তল্লাশি চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। এই ঘটনায় বখতিয়ারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। মুন্সিগঞ্জের একটি বাগানে আনফানসো নামের নতুন প্রজাতির আমের ফলন হয়েছে। শহরের শিলমন্দিতে কয়েক বছর আগে মুক্তিযোদ্ধা আমির মুন্সি তার বাগানে নতুন প্রজাতির এই আম গাছটি রোপণ করেন। এবার আম গাছে শতাধিক আম ধরেছে। বাগান মালিক জানান, দেখতে গাঢ় সিঁদুর রঙের ভারতীয় প্রজাতির আম বড় বড় হয়। এতে নেই কোনো আঁশ, খেতেও অনেক সুস্বাদু ও মিষ্টি। জেলা কৃষি কর্মকর্তা জানান, বাংলাদেশের মাটি ও আবহাওয়ায় এই আম বাণিজ্যিকভাবেও চাষাবাদ সম্ভব। আলফানসোকে বলা হচ্ছে যে কিং অফ ম্যাঙ্গোস। এটা কালার অত্যন্ত বিভিন্ন রকমের কালার হয়, হলুদ হয় বা সিঁদুরে কালার হয়, বিভিন্ন রকমের কালার হয়। এবং এইটার এর ভিতরে সাধারণত যে পাল্প যেটা, সেখানে সাধারণত শ্বাস নাই। শ্বাস না থাকার কারণে এবং অত্যন্ত মিষ্টতা সম্পূর্ণ। এটা যতটুকু মানে মিষ্টতা যেটাকে বলা হয় সেটা 25, মানে আমাদের দেশের যে আম সেগুলো তো আরও নিচে টক আম যেগুলো, কিন্তু এটার মিষ্টতা অনেক বেশি এবং এটা দেখতে খুবই সুন্দর। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় একদিনে 37 জনের মৃত্যু। সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ 2911 জন। আক্রান্তের সংখ্যা এখন অর্ধলক্ষাধিক। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণ বলছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টার মধ্যেই দিতে তাগিদ মন্ত্রণালয়ের। জনবল সংকট সহ নানা অজুহাত অধিদপ্তরের। 2 মাসের বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী সংকট। ধীরে ধীরে বাড়বে প্রত্যাশা সংশ্লিষ্টদের। স্বাস্থ্য কর্মকর্তার অভাবে বন্ধ বাকি 4টি রুট। সিলেটে শ্রমিক কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ পরিবহন নেতার বিরুদ্ধে। শ্রমিকদের ক্ষোভ রূপ নেয় সহিংসতায়। দ্রুত সমস্যা সমাধানের দাবি।
যমুনার কড়াল গ্রাসে বিলীন সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা, বসত বাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা মানুষ। স্থায়ী সমাধানে 700 কোটি টাকা প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।